আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখন শীতের মৌসুম, জলপাইয়ের সিজন চলছে। এই সময় জলপাই আচার দেওয়াটা উপযুক্ত একটা সময়। তাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে খুবই সহজ উপায়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার রেসিপি, যেটা যে কেউ বানাতে পারবেন। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আমার এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তো থাকুন আমাদের সাথে, দেখুন পুরো ভিডিওটি। আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। আর এইদিকে আমি আচারে দেওয়ার জন্য 2 চামচ করে সাদা ও কালো সর্ষে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ আচার বানাতে গেলে পানির ব্যবহার করা যায় না, তাই এটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর আমি বেটে নিব। আর এদিকে আমি একটা প্যান গরম করে তাতে বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজতে ভাজতে মরিচের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এতে 1 মুঠ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের বদলে এখানে আপনারা পাঁচফোড়নের যে মশলাগুলো থাকে সেগুলো আলাদা করে দিতে পারেন। আমি সরাসরি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এতে কাজটা খুব সহজ হয়। এটা আমি ভালো করে তেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। তারপরে এখানে আমি 1 বাটি রসুন নিয়ে নিয়েছি। রসুনের গুলো আমি ছুলে নিয়েছি। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, এখানে সেই মশলাটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ফুল মিহিন করা যাবে না, আধা ভাঙা রাখতে হবে। আর এই দিকে আমি সর্ষেগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এই হচ্ছে রাঁধুনির সিরকাটা আমি আজকে আচার বানানোর জন্য ব্যবহার করছি। তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ফোড়ন দেওয়ার জন্য কিছু মশলা। এখানে 4-5টা শুকনো মরিচ, কিছুটা পাঁচফোড়ন আর 2-3টা তেজপাতা নিয়ে নিয়েছি, যেটা আমি ফোড়নে দিব। এখন এইদিকে আমি বড় একটা কড়াইয়ে বেশ কিছু পানি নিয়ে নিয়েছি। পানিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি জলপাইটা সিদ্ধ করব। পানিটা ফুটে এলে আমি জলপাইগুলো পানিতে দিয়ে দিয়েছি। এখন জলপাইগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে 2-3টা বলক এলেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা চালনিতে পুরো পানিটা ঝরিয়ে নিব। এই পানি ঝরানোর এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ এখান থেকে হাতে ভাপ লাগার খুবই সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানতার সাথে করতে হবে। এখন পানিটা খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়ে জলপাইগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব। খেয়াল রাখতে হবে যে জলপাই যাতে কোনো রকম পানি না থাকে। পানিটা পুরোপুরি ঝরানো হয়ে গেলে তারপরে আমি জলপাইগুলোকে, যখন হাতে সহ্য করা যায় এরকম পর্যায়ে এলে, জলপাইগুলোকে ভালো করে একটু চটকে চটকে আধো ভাঙ্গা করে নিচ্ছি। সব প্রসেসিং শেষ। এবার আচার বানানোর পালা। এখানে আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আচার বানানোর ক্ষেত্রে কড়াইটা একটু বড় হলে নাড়তে চাড়তে সুবিধা হয়, এতে খুবই ভালো হয়। এরপরে সরষের তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে, তখন আমি এতে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার যে রসুনগুলো আমি ছুলে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে ভালো করে রসুনগুলোকে ভেজে নিচ্ছি। রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আচারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি জলপাইয়ের সাথে আগেও কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে তারপরে এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর চিনিটা আপনারা পরিমাণ বুঝিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খায় সেখানেই দিবেন। আমার মনে হচ্ছিল একটু মিষ্টি লাগবে, তাই আমি আরও আধা কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। আর আপনারা চিনির বদলে এখানে আখের গুঁড়ও ব্যবহার করতে পারেন। আখের গুড় দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমার বাসায় গুড় ছিল না, তাই আমি চিনি ব্যবহার করছি। এখন চিনি থেকে পানি, যতক্ষণ পর্যন্ত চিনিটা পানি ছেড়ে দেয় সে পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ ঝালের জন্য, কারণ আমার আচারটা টক ঝাল মিষ্টি হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া।
যাতে কালারটাও ভালো আসে এর জন্য। আর এগুলো দিয়ে আমি আবার ভালো করে সব কিছু একসাথে ভেজে ভেজে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে কষানো হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর ভিনেগারটা দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন যে ভিনেগারটা দেওয়ার পরে সরিষার তেলের যেই ফেনা ফেনা উঠেছিল সেটা পানিতে পরিণত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে চটকে রাখা জলপাইটা পুরোটা দিয়ে দিব। জলপাইগুলোকে সবগুলো একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমাদের শুধু একটাই কাজ, ভালো করে নাড়তে থাকতে হবে, কারণ জলপাইটা যেহেতু সকল মশলাগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এটা নিচে লেগে যেতে পারে। আর আচার নিচে লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে। তাই আমাদেরকে ভালো করে নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ হওয়ার পর এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি আচারের শেষে দিব। আচারের শেষে গুঁড়া মশলাটা, ভাজা মশলাটা দিলে এর স্মেলটা অনেক ভালো আসে। গুঁড়া মশলাটা দেওয়ার পরেও আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনির পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু আমি আচারটা রোদে দিব না, তাই সবগুলো উপকরণ যাতে একভাবে মিশে সিদ্ধ হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার আচারটা প্রায় হয়ে গেছে। আর আচারটা হয়ে গেছে এটা কখন বুঝবেন, যখন দেখবেন পুরো পানিটা শুকিয়ে এভাবে তেল উঠে এসেছে উপরে, তাই তখন আচারটা হয়ে যাবে। এরপরে আমি বাকি যে ভাজা মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণের জন্য নেড়ে নিব। নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আবার আচারটা পুরোপুরি হয়ে গেছে। আর চুলাটা বন্ধ করার পর এটাকে আমি ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা করার পর একটা শুকনো কাচের বয়ামে আচারটা নিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই মনে রাখবেন যে আচার কোনো অবস্থাতেই গরম অবস্থায় বয়ামে ভরা যাবে না, কারণ গরম অবস্থায় বয়ামে রাখলে এর থেকে যে বাষ্প উঠবে, বাষ্প থেকে পানি হয়ে আচারটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ঠান্ডা করেই বয়ামে নিতে হবে। আপনারা চাইলে এটাকে রোদেও দিতে পারেন, অথবা রোদ ছাড়াও এটাকে আপনারা সারা বছরই খেতে পারবেন, কারণ সবগুলো উপকরণ সেদ্ধ করা আছে, তাই এই আচারটা নষ্ট হবে না। আর যেহেতু ভিনেগার দেওয়া আছে তাই আরও নষ্ট হবে না। এরপর এটাকে আমি মুখ বন্ধ করে সারা বছরের জন্য সংরক্ষণ করব। তো হয়ে গেল আমাদের টক ঝাল বৃষ্টি জলপাইয়ের আচার। এই আচার দিয়ে আপনারা খিচুড়ি অথবা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন, অথবা এমনিতেও খেতে পারবেন। খুবই মজাদার খাবার। যখন কোনো তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে না, শুধুমাত্র ডাল দিয়ে আর একটু জলপাই আচার নিয়ে ভাত খেয়ে দেখবেন, খুবই অমৃত লাগে খেতে, আর মুখের টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। আর যখনই চটপটা কিছু খেতে ইচ্ছা করবে এই আচারটা আপনি খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একবার বানিয়েই দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।